তাহলে আমি উম, শুরু করি। বলো। তুমি অ্যাড করে নাও, করে নাও এখান থেকে। সবাই একটু ওয়েট করেন। আচ্ছা, আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে যে যে জিনিসগুলো হয়েছে ওই বিষয়গুলো কি আপনারা একদম ক্লিয়ার হয়ে গেছেন, না এগুলোতে কোনো প্রবলেম আছে? যাদের প্রবলেম আছে তারা কিন্তু আমাদের মানে গ্রুপে বা আমাদের ফেসবুক পেজে আমাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। নো প্রবলেম, আমরা সলিউশন করার চেষ্টা করব। প্র্যাকটিস চলতেছে, গুড। আমাদের আজকের ক্লাসটা আসলে কি নিয়ে, সেটা হচ্ছে আসলে কন্ট্রোল ফ্লো। তো এতদিন ধরে আমরা যত ধরনের প্রোগ্রাম করে আসছি, কন্ট্রোল ফ্লো কথাটার মানে তো এমনিতে একটু বোঝা যাচ্ছে যে মানে ফ্লোটা আসলে কি হবে, কোন দিক থেকে কোন দিকে যাবে, সেই ফ্লোটাকে আমরা কন্ট্রোল করব। ঠিক আছে। হ্যাঁ, স্লাইডগুলো গ্রুপে দিয়ে দেওয়া হবে। কন্ট্রোল ফ্লো হচ্ছে ব্যাপারটা হচ্ছে এমন যে পাইথন, যখন আমি পাইথনের কোনো কোড রান করি সেটা কি করে, লাইন বাই লাইন কোডগুলোকে এক্সিকিউট করার চেষ্টা করে, কিন্তু আমাদের কখনো কখনো এমন ডিসিশন নিতে হয় যে কন্ডিশনের উপর বেসড করে আমাদের মানে ডিসাইড করতে হয় যে আসলে সে এখন কি করবে বা কি করবে না। ঠিক আছে। তো এই ধরনের ডিসিশন গুলো নেওয়ার ক্ষেত্রে আমরা মানে এই ধরনের ডিসিশন আমরা কিভাবে নিব, ঠিক এটা নিয়েই আসলে এই এই মানে এই লেকচারে আলোচনা হবে। তো এইখানটা হচ্ছে যেটা কন্ডিশনাল স্টেটমেন্ট। তো কন্ডিশনাল স্টেটমেন্ট হচ্ছে একটা কন্ডিশন আমরা সেট করে দিব। ঠিক আছে, সেই কন্ডিশনের উপর বেসড করে সে একটা রেজাল্ট পাবে, ইয়েস অর নো। তো ইয়েস অর নো এর উপর ডিসাইড করে সে কি করবে কি করবে না, ঠিক এই ধরনের মানে ব্যাপারগুলো আসবে এই লেকচারে। তো আমরা শুরু করি। আজকের ক্লাসটা কিন্তু যথেষ্ট পরিমাণে মজার, সো আপনারা মজা নিয়ে ক্লাস করার চেষ্টা করেন এবং খুব ভালোভাবে বোঝার চেষ্টা করেন। আজকে আমি আসলে আপনাদের সাথে গল্প করে করে ক্লাস করব। ইফ স্টেটমেন্ট আমাদের মানে এই কন্ট্রোল স্টেটমেন্টের ব্যাপারগুলো শুরু হওয়ার আগে যেটা আসে সেটা হচ্ছে ইফ স্টেটমেন্ট। আচ্ছা, আমি আসলে কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় মানে সবাই প্রথম থেকে শুরু করে, আমি কিন্তু ওই জিনিসগুলো শুরু করিনি। সেটা হচ্ছে এক্সপ্রেশন আর স্টেটমেন্টের যে মধ্যে যে পার্থক্যটা, এটা কিন্তু আমি এখনো বলি নাই। আমার অলরেডি 3টা ক্লাস পার হয়ে গেছে, আজকে 4র্থ নম্বর ক্লাসটা চলতেছে। আমি এখনো কিন্তু স্টেটমেন্ট এবং এক্সপ্রেশনের ব্যাপারটা নিয়ে কথা বলি নাই। তো এটা নিয়ে আমি একটু পরেই কথা বলবো। আমার মানে এর আগ পর্যন্ত এটার প্রয়োজন মনে হয় না আর কি। ঠিক এখন যখন কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে কথা বলতেছি তখন মনে হলো যে স্টেটমেন্ট কি জিনিস আর এক্সপ্রেশন কি জিনিস সেটা নিয়ে একটু কথা বলবো। তো এটা নিয়ে একটু পরে শুরু করব। তো প্রথমে আমরা জাস্ট একটু ইফ স্টেটমেন্টের স্ট্রাকচারটা দেখি। এটা হচ্ছে আমার ইফ স্টেটমেন্টের স্ট্রাকচার। তো প্রথমে আমার ইফটা থাকবে। ইফের পর এখানটা একটা কন্ডিশনাল এক্সপ্রেশন। তো আমাদের যত ধরনের কন্ডিশন আছে, কন্ডিশন থেকে আমরা কিন্তু নর্মালি দুইটাই রেজাল্ট পাই, ইয়েস অর নো, অর্থাৎ ট্রু অর ফলস। তো ট্রু ফলস এর উপর ডিসাইড করে সে মানে কাজটা কি করবে কি করবে না। অর্থাৎ ট্রু হলে কিন্তু সে এই কাজটা করবে। স্টেটমেন্ট বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে কিছু কোডের সমষ্টি। তো এই কোডগুলোকে সে এক্সিকিউট করবে।
ঠিক আছে, যদি আমার এখানটা স্টেটমেন্টটা কন্ডিশনাল এক্সপ্রেশনটা যদি আমার দেখা যাচ্ছে ট্রু হয়, তাহলে সে স্টেটমেন্টগুলোকে এক্সিকিউট করবে, নতুবা সে এটাকে এক্সিকিউট করবে না। তো এইখানটায় আসলে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ফ্লো চার্ট। এই ফ্লো চার্টে যেটা বলা হচ্ছে একটা শর্ত থাকবে, শর্তটা যদি মিথ্যা হয় সে স্টেটমেন্টটা কিন্তু এক্সিকিউট করতেছে না, সে অন্য দিক দিয়ে পাস হয়ে যাচ্ছে। আবার যদি সত্য হয় তাহলে সে এই স্টেটমেন্টগুলোকে কিন্তু এক্সিকিউট করতেছে। ঠিক আছে, আসলে ফ্লো চার্ট দিয়ে বোঝার থেকে আমি মনে করি যে দুই চারটা এক্সাম্পল, শুধুমাত্র আমি যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি বা সিনটেক্সটা দেখতে পাচ্ছি, সেই সিনটেক্স দিয়ে বা স্ট্রাকচার দিয়ে আসলে ক্লিয়ার করে বোঝা যায় না। যদি দুই একটা এক্সাম্পল না দেয়া যায় আসলে, তাহলে বোঝা মানে একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো আমি আসলে এখন এক্সাম্পল দিয়ে শুরু করতে চাচ্ছি। তাহলে আমি আমার স্ক্রিনটা কোডিটা শেয়ার করি। তো আমাদের প্রথম শুরু হচ্ছে ইফ স্টেটমেন্ট দিয়ে। ঠিক আছে, তো একটা সংখ্যা জোড় কি বিজোড়, ইভেন অর অড। ঠিক আছে, তো এটা তো আপনারা সবাই জানেন কিভাবে বের করতে হয়, জাস্ট দুই দিয়ে ভাগ করবেন। দুই দিয়ে ভাগ করলে যদি আমার জিরো আসে তাহলে, মানে রিমাইন্ডারটা জিরো আসে, তাহলে এই ক্ষেত্রে আমি বলতে পারি এটা হচ্ছে আমার একটা কি জোড় সংখ্যা। আর যদি রিমাইন্ডারটা জিরো না এসে অন্য কিছু আসে, তাহলে ওই ক্ষেত্রে আমি বলবো এটা একটা বিজোড় সংখ্যা। অন্য কিছুই আসবে না, জাস্ট ওয়ানই আসবে। ঠিক আছে, আপনারা কি বুঝতে পারতেছেন কথা? থ্যাংক ইউ। তো আমি আবার শুরু করছি। দেখুন, আমরা কিন্তু এতদিন ধরে ক্লাস করলাম, এখনো পর্যন্ত একটা ইনপুটও নিই নাই কিন্তু। নিছি? কোথাও কোনো ইনপুট নিছি? আচ্ছা ঠিক আছে, আজকের এই প্রোগ্রামে আমরা দেখবো যে ব্যবহারকারীর কাছ থেকে কিভাবে ইনপুট নেওয়া যায়। ঠিক আছে, তো আমরা যেহেতু এতদিন পর্যন্ত কোনো ইনপুট, তো ইনপুটটা পাইথনে কিভাবে নিতে হয়? পাইথনে ইনপুটটা নিতে হয়, জাস্ট এই ইনপুট একটা ফাংশন ইউজ করবেন। ফাংশন ইউজ করে জাস্ট একটা ব্র্যাকেট, মানে ফাংশন তো কিভাবে ইউজ করতে হয় সেটা হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেট থাকবে, ফাংশনের নাম থাকবে এই জায়গায়। তো এইভাবে আমরা আসলে ইনপুট ফাংশনের মাধ্যমে কোনো ব্যবহারকারীর কাছ থেকে ভ্যালুগুলো নিব। তো এইখানটায় যে স্ট্রিংটা দেওয়া আছে, দুইটা কোটেশনের মধ্যে, দুইটা সিঙ্গেল কোটের মধ্যে একটা স্ট্রিং দেওয়া আছে। তো সিঙ্গেল কোটের মধ্যে যে স্ট্রিংটা দেওয়া আছে সেই স্ট্রিংটা কিন্তু হুবহু প্রিন্ট প্রিন্ট করবে, জাস্ট টার্মিনালে এটাকে প্রিন্ট করবে, এটার আর কোনো কাজ নেই। ঠিক আছে, তো পাইথনে ইনপুট গুলো কিন্তু সবসময় স্ট্রিং থাকে, ইন্টিজার থাকে না। তো আমি পরবর্তী লাইনে কি করলাম, সেটাকে ইন্টিজারে কনভার্ট করলাম। আচ্ছা, আমি প্রথমে ইনপুট নিয়ে একটু কথা বলি, মনে হয় এটা মনে হয় ভালো হবে। কি বলেন? ঠিক আছে, আমি ইনপুট নিয়ে বা ইনপুটের যে মানে ফাংশনটা, সেই ফাংশনটা নিয়ে একটু কথা বলতেছি প্রথমে। তো আমি মানে আমার ইফ স্টেটমেন্টারে আমি একটু কমেন্ট আউট করে দিই। এটা কমেন্ট আউট করলাম। তো মনে করেন আমি এক্স এর মধ্যে কিছু কিছু ভ্যালু নিলাম, সেই ভ্যালুটাকে একটু প্রিন্ট করার চেষ্টা করি। প্রিন্ট, এক্স কে প্রিন্ট করব, এক্স কমা টাইপ অফ এক্স। তো আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে আসলে প্রিন্টের মাধ্যমে এক্স এর ভ্যালুটা নিব, সরি ইনপুটের মাধ্যমে এক্স এর ভ্যালুটা নিব এবং সেটাকে প্রিন্ট করব এবং তার টাইপটাও দেখে নিব সাথে। তো এখানটা যদিও লিখলাম গিভ এ নাম্বার, তো এখন আমরা দেখবো আসলে সে কি নাম্বার হিসেবে নেয় না স্ট্রিং হিসেবে নেয়। সরি, পাইথন আবার লিখলাম। তো এখানটায় সে কি লিখছে, গিভ এ নাম্বার, একটু দেখুন এখানটায় আমিও লিখছি গিভ এ নাম্বার, ঠিক এই লেখাটা হুবহু সে প্রিন্ট করছে। তার মানে কি, আমার এই ইনপুট ফাংশনের ভিতরে যে লেখাটা থাকবে সেই লেখাটা কিন্তু সে প্রিন্ট করবে প্রথমে। অর্থাৎ একটা আমি কোটেশন দিলাম, একটা স্ট্রিং লিখলাম, সেই স্ট্রিংটাকে কিন্তু প্রিন্ট করছে। তো স্ট্রিংটাকে প্রিন্ট করার পর আমি এবার একটা নাম্বার দেই, আমার ইচ্ছা মতো দিলাম 9। তো 9 দিয়ে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এখানে কিন্তু 9 আসছে এবং দেখাচ্ছে কি এসটিআর।
ঠিক আছে, এটা কিন্তু ইন্টিজার দেখাচ্ছে না। ব্যাপারটা বুঝছেন সবাই? তো ইনপুটের মাধ্যমে আমরা আসলে যে ধরনের ভ্যালুই নিই না কেন, সেটাকে সে কিন্তু স্ট্রিং হিসেবেই নেবে। ব্যাপারটা কি বুঝছেন? থ্যাংক ইউ। সবাই বুঝতেছে দেখি। আচ্ছা, নাইস। তো তাহলে আমরা এখন পরবর্তীতে যদি আমরা আসলে কারো কাছ থেকে নাম্বার নিতে চাইলে, মানে পাইথন যেটা করবে সেটা কিন্তু নাম্বার হিসেবে নিবে না, সে কিন্তু এটাকে স্ট্রিং হিসেবে নিবে। তো স্ট্রিং হিসেবে নিলে কিন্তু আমরা স্ট্রিং দিয়ে তো নাম্বারের কাজটা মানে সারতে পারি না। এটা কি পসিবল? স্ট্রিং দিয়ে নাম্বারের কাজ করা পসিবল না। তো স্ট্রিং দিয়ে যদি নাম্বারের কাজ করা পসিবল না হয়, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে টাইপ কনভার্ট করে নিতে হবে। তো টাইপ কনভার্ট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে টাইপ কাস্ট। তো আমি এক্স কে নিলাম, এক্স কে নিয়ে আমার মনে হলো যে এখন আমি এক্স কে মানে টাইপ কাস্ট করে সেটাকে আমি ওয়াই এর মধ্যে রাখবো। তো দিলাম ওয়াই, ওয়াই ইকুয়াল এক্স আইএনটি। তো আমি এক্সটাকে ইন্টিজারে কনভার্ট করতে চাচ্ছি, ওই কারণে আমি এখানটা আইএনটি লিখলাম। সরি, আমি আবার প্রোগ্রামটা রান করি। তো আবার দেখুন, এখানটায় আমি এবার কি করতেছি, এক্স এর মধ্যে ভ্যালুটা নিচ্ছি, এক্স এর মধ্যে ভ্যালুটা নিয়ে সেই ভ্যালুটাকে ইন্টিজার করতেছি। ইন্টিজার করার পর যে ইন্টিজার ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা আমি ওয়াই এর মধ্যে রাখতেছি এবং ওয়াই এর ভ্যালুটা প্রিন্ট করতেছি, ওয়াই এর ভ্যালুটা এবং ওয়াই এর টাইপটা প্রিন্ট করতেছি। তো আমি এবার 7 দিলাম, এন্টার করলাম। তো কি আসতেছে? গিভ এ নাম্বার, দিলাম নাম্বারটা 7, 7 প্রিন্ট হলো এবং সেটা আইএনটি দেখাচ্ছে, ইন্টিজার। হ্যাঁ, এটা এখন ইন্টিজার হয়ে গেছে। তো ব্যাপারটা কি সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার ব্যাপারটা? ওকে, আমি তাহলে কন্টিনিউ করি। ব্যাপারটা হচ্ছে কি, আমার এই লাইভ ক্লাসগুলো আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। তো ইউটিউবে যেহেতু পেয়ে যাবেন, আপনারা বারবার এগুলোকে রিপিট করে করে কিন্তু ক্লিয়ার হয়ে যেতে পারবেন। তো আমি কন্টিনিউ করি, কারণ আমাদের আসলে পাইথনটা বিশাল, এক মাসে শেষ করতে গেলে একটু লোড নিতেই হবে, একটু কষ্ট করতেই হবে। ঠিক আছে? একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা আসলেই মানে যথেষ্ট পরিমাণে সময়ের ব্যাপার। তো এক মাসে আসলে এটা ধরা যায় কিছুটা। তো আমি চেষ্টা করব। তো লাইভ ক্লাসগুলো আপনারা বারবার রিপিট করে 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 এটা আপনারা প্র্যাকটিস করবেন এবং এগিয়ে যান। ঠিক আছে, তাহলে আমি ইফ স্টেটমেন্টের দিকে চলে যাচ্ছি। আমাদের ইনপুট যে ফাংশনটা ছিল সেটা আপাতত বাদ দেই, ওইটা নিয়ে কথা বলা। এটাকে কমেন্ট আউট থেকে আবার করে নিয়ে আসলাম। তো একটু খেয়াল করুন, আমি কি করলাম, এক্স এর মধ্যে ভ্যালু নিলাম, সেই ভ্যালুটাকে আমি এখানটায় ইন্টিজার করলাম। আমি তো কোনো মানে স্ট্রিং এর সাথে 2 দিয়ে মানে ভাগ করে ভাগফল ভাগশেষ নির্ণয় করতে পারবো না, ঠিক না? তো ওই কারণে আমি প্রথমে কি করলাম, এটাকে স্ট্রিং স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট করলাম, কনভার্ট করে মানে 2 দিয়ে ভাগ করে যে মডুলাসটা পাওয়া যায় সেই মডুলাসটা বের করার চেষ্টা করলাম। করে সেটাকে দেখলাম কি সেটা 0 এর সমান কিনা। ঠিক আছে, যদি 0 এর সমান হয় তাহলে সে কি প্রিন্ট করবে? ইউর গিভেন নাম্বার ইজ ইভেন। তো দেখি করা যায় কিনা। প্রথমে সেভ করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, আবার রান করি, রান করলাম, গিভ এ নাম্বার দিলাম 4। তো আমি এখন যেহেতু এটা মানে চেক করবে ইভেন কিনা, তো 4 দিয়ে চেক করি এটা ইভেন কিনা। এন্টার। ইউর গিভেন নাম্বার 4 ইজ ইভেন। একটু খেয়াল করুন, ইউর গিভেন নাম্বার 4 ইজ ইভেন, অর্থাৎ আপনি আপনি যে
পোর্টটা দিয়েছেন সেই পোর্টটা কিন্তু জোড় সংখ্যা, সেটা বলে দিচ্ছে। ব্যাপারটা কি সবাই বুঝছেন? থ্যাংক ইউ, অনেকেই বুঝে গেছে ব্যাপারটা। আচ্ছা, আমরা কিন্তু যদি যদি মানে বাক্সে শূন্য না হয় এক্ষেত্রে কি হবে আসলে, ওইখানে কিন্তু আমি বলি নাই, বলছি কোথাও? এটাই হচ্ছে শুধুমাত্র ইফ স্টেটমেন্টের কাজ, যে সে আসলে সত্য হলে কি হবে সেটা বলে দেয়, আর মিথ্যা হলে সে এখানটায় প্রবেশ না করে সে নিচে চলে যাবে। যেমন প্রিন্ট, আমি মনে করেন এখানটা লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড। তো এখন কি হবে, যদি সে ইভেন হয় সে প্রথমে এটাকে প্রিন্ট করবে, তারপর হ্যালো ওয়ার্ল্ডটাকে প্রিন্ট করবে। কিন্তু যদি অড হয় তাহলে ডিসিশনটা কিভাবে করবে, তখন কি করবে বলুন তো? কেউ বলেন দেখি কি হয় ওই ক্ষেত্রে। ফলস আসবে না, ফলস আসবে না, ঠিক আমার ডিসিশনটা এখানেই নিবে যে এখানটায় ফলস। ঠিক আছে, স্কিপ করবে, রাইট? কি স্কিপ করবে? জাস্ট এই প্রিন্ট, প্রথম প্রিন্টটাকে কিন্তু সে স্কিপ করবে, কিন্তু পরবর্তী যে প্রিন্টটা, সেই প্রিন্টার মধ্যে যে হ্যালো ওয়ার্ল্ডটা আছে সেটা রাইট। কে যেন লিখছে, সাদ্দাম হোসেন, সাদ্দাম হোসেন আপনি রাইট। আপনি লিখছেন হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে, রাইট। শুধুমাত্র হ্যালো ওয়ার্ল্ডটাই তখন প্রিন্ট করবে। যেমন আমি এখন এটাকে আবার রান করি, তো এন্টার দিলাম, গিভ এ নাম্বার দিলাম 7। তো এটা যেহেতু অড, সে কি করবে, এইখানটায় যাবে না, এইখানটায় না গিয়ে সে শুধুমাত্র নিচের লাইনে চলে যাবে। এন্টার, সে কিন্তু হ্যালো ওয়ার্ল্ডটাই প্রিন্ট করছে। ঠিক আছে। ও মানে কেউ একজন লিখছে কার্লি ব্রেক্স ইউজ করতে হবে। কার্লি ব্রেক্স ইউজ করতে আসলে পাইথনে এটা লাগে না। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, যে পাইথন যেটা ফলো করে সেটা হচ্ছে ইন্ডেন্টেশনটাকে খুব ভালোভাবে ফলো করে। ইন্ডেন্টেশন জিনিসটা কি? যেমন আমার এগুলো হচ্ছে একটা ইফ এর ব্লক, এটা হচ্ছে আমার ইফ স্টেটমেন্ট, সেই ইফ স্টেটমেন্টের এটা হচ্ছে আমার ইফ স্টেটমেন্টের ব্লক। সবাই এই বিষয়গুলো একটু ক্লিয়ার করে শুনতে থাকুন। ঠিক আছে। আমার অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেটা করা হয় সেটা হচ্ছে এখানটা একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়, আর শেষে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়। ইন্ডেন্টেশনটা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দিলেও চলে, না দিলেও চলে, কিন্তু পাইথন যেটা করে, পাইথন খুব ভালোভাবে ইন্ডেন্টেশনটা ফলো করে এবং সেকেন্ড ব্র্যাকেট সে মেনটেন করে না। অর্থাৎ আমি যদি এখানটায় ইন্ডেন্টেশনটা না দিয়ে, অর্থাৎ একটা এক ট্যাব দূরত্ব, ইন্ডেন্টেশন মানে হচ্ছে আমার এইটা হচ্ছে ইফ এর আন্ডারে, এই ব্লকটা, ব্লকটা হচ্ছে ইফ এর আন্ডারে। সো এই ব্লকটা দিতে গেলে আমাকে এক ট্যাব দিয়ে দিতে হবে, এক ট্যাব দূরত্বে থাকবে, সেটা ইফ যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে এক ট্যাব দূরত্বে হবে। তো এটা হচ্ছে ইফ এর আন্ডারে যে ব্লকটা, সেই ব্লকটা। তো এটা পাইথন খুব ভালোভাবে ফলো করে। মানে এখানটা যদি আমি ইন্ডেন্টেশন ফলো না করি, যেমন আমি এখানটায় দিলাম, সে কিন্তু এরর দিবে। কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করি, এবার আমি রান করার চেষ্টা করি। দেখুন সে কিন্তু একটা ইন্ডেন্টেড ব্লক, হ্যাঁ। তো যেহেতু আমি এখানটা ইন্ডেন্টেশনটা ফলো করি নাই, ওই কারণে পাইথন কিন্তু আমাকে একটা মানে এরর দিয়ে দিছে অলরেডি। ঠিক আছে। তো পাইথনে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ইফ স্টেটমেন্ট থাকবে, সেই ইফ স্টেটমেন্ট, যে ব্লকটা ইফ স্টেটমেন্টের ব্লক, সেই ব্লকটাকে ইন্ডেন্ট করে দিতে হবে, অর্থাৎ এক ট্যাব দূরত্ব দিয়ে দিতে হবে। ঠিক আছে। ব্যাপারটা কি সবাই বুঝছেন? অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু এটা লাগে না। আপনারা কি বিষয়টা বুঝছেন? অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা করে সেটা হচ্ছে জাস্ট হচ্ছে একটা কার্লি ব্রেক্স থাকলেই হয়, যে মানে হচ্ছে আমার ব্লকস গুলোকে কার্লি ব্রেক্স দিয়ে আটকে দিতে হয়, কিন্তু পাইথনে যেটা করা লাগে সেটা হচ্ছে জাস্ট ইন্ডেন্ট করে দিলেই হয়, কার্লি ব্রেক্সটা লাগে না। তো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং পাইথনের মধ্যে সব থেকে বড় একটা পার্থক্য কি আপনারা বুঝছেন? একটা বড় পার্থক্য কিন্তু এখনো পর্যন্ত আমি বলি নাই আসলে, সেটা হচ্ছে সেমিকোলন। মানে সবগুলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু সেমিকোলন লাগে, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে পাইথনে কোনো সেমিকোলন লাগে না। হ্যাঁ, রাইট। অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আসলে ইন্ডেন্টেশনটা শুধু ফলো করা হয় কেন? অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইন্ডেন্টেশনটা ফলো করা হয় এই জন্য যে
প্রোগ্রামটা যাতে অনেক অর্গানাইজড দেখায়, সুন্দর দেখায়, ওই কারণে ইন্ডেন্টেশনটা ফলো করে। কিন্তু পাইথনে যেটা হচ্ছে সেটা হচ্ছে পাইথনে ইন্ডেন্টেশনটা মাস্ট। পাইথনে ব্লক বুঝাইতে গেলেই ইন্ডেন্টেশন ব্যবহার করতে হয়। তো এবার আমি একটু দেখাই যে আসলে ইভেন নাম্বার হলে কি হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পর আচ্ছা বলুন তো, আমি এখন মনে করেন এখানে 10 দিলাম ইনপুটে। ইনপুটে যদি আমি 10 দেই, আমার রেজাল্টটা কি হবে? একজন প্রিন্ট মানে দেখে বলেন তো। রাইট। দুটোই প্রিন্ট করবে, অর্থাৎ আমার এখানটায় প্রিন্ট করবে কি, ইউর গিভেন নাম্বার 10 ইজ ইভেন, এবং পরবর্তীটাতে প্রিন্ট করবে হ্যালো ওয়ার্ল্ড, দুইটোই প্রিন্ট করবে। রাইট। তো ইউর গিভেন নাম্বার 10 ইজ ইভেন এবং হ্যালো ওয়ার্ল্ড দুটোই প্রিন্ট করলো। তো ব্যাপারটা কি ক্লিয়ার? ইফ স্টেটমেন্ট। থ্যাংক ইউ। তো আমি আবার স্ক্রিন শেয়ার করতেছি, স্ক্রিনে আমার স্লাইডটা শেয়ার করি। তো একটু খেয়াল করুন যে আসলে আহ, একটা ইফ থাকে, ইফ লেখাটা থাকে, তারপর একটা কন্ডিশনাল এক্সপ্রেশন থাকে, কন্ডিশনাল এক্সপ্রেশন। এবং এখানটায় কি থাকে, একটা কোলন থাকে, কোলনের পর জাস্ট স্টেটমেন্টটা থাকে। ঠিক আছে? তো এই স্টেটমেন্ট এবং এক্সপ্রেশনের মধ্যে পার্থক্যটা আসলে কি, কেউ কি বলতে পারবেন? স্টেটমেন্ট এবং এক্সপ্রেশনের মধ্যে পার্থক্য কারো কি কোনো ধারণা আছে এ ব্যাপারে? চন্দন কুমার রয়, আচ্ছা চন্দন কুমার রয় একটা কথা বলছে, সেটা হচ্ছে এটা পুরাটাই কি আসলে স্টেটমেন্ট কিনা, কন্ডিশন কিনা। আসলে না না না। আচ্ছা আমি একটু পরে আরেকটা জিনিস এক্সপ্লেন করতেছি। তো প্রথমে এক্সপ্রেশন, কন্ডিশন এবং এক্সপ্রেশন জিনিসটা ক্লিয়ার করি। কন্ডিশনটা কি? আচ্ছা চন্দন কুমার রয়, প্রিন্ট এফ। আচ্ছা এটা আমি একটু পরে এক্সপ্লেন করতেছি। ঠিক আছে? রাইট। আমি জাস্ট এক্সপ্রেশন এবং স্টেটমেন্ট বিষয়টা আগে ক্লিয়ার করি, তারপর আমি পরবর্তীতে আবার যাচ্ছি ওইখানটায়, এবং এই কন্ট্রোল ফ্লোটা একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। তো আমার যদি কন্ডিশনটা মিথ্যা হয়, ঠিক আছে, কন্ডিশনটা মিথ্যা হলে সে কিন্তু আমার স্টেটমেন্টটা এক্সিকিউট করতেছে না, সে চলে যাচ্ছে স্টেটমেন্টের ঠিক নিচে। ঠিক আছে? এবং মানে কন্ডিশনটা যখন সত্য হচ্ছে, সে কিন্তু তখন স্টেটমেন্টটা রান করতেছে। ঠিক এটাই হচ্ছে ইফের কন্ট্রোল ফ্লোটা। হ্যাঁ। তো মানে কন্ডিশনাল এক্সপ্রেশন জিনিসটা কি, আর এক্সপ্রেশন কি আসলে, আর স্টেটমেন্টে কি। তো স্টেটমেন্ট এবং মানে এখানটা আমি একটা কথা লিখছি যে সব এক্সপ্রেশনই স্টেটমেন্ট, কিন্তু সব স্টেটমেন্ট এক্সপ্রেশন না। কথা বুঝছেন? আমরা আসলে কোডের মধ্যে যাই লিখি সবই হচ্ছে স্টেটমেন্ট, কিন্তু সবগুলো এক্সপ্রেশন না। একটু খেয়াল করুন, এটা হচ্ছে একটা এক্সপ্রেশন। কেন আমি এটাকে এক্সপ্রেশন বলছি? কারণ এটা কিন্তু একটা রেজাল্ট দেয়, ট্রু অর ফলস। কিন্তু আমার এই প্রিন্টটা কি করে, টার্মিনালে আউটপুট দেয়। কোনো একটা মানে ভেরিয়েবলে নেওয়ার মতো কোনো মানে সরি, আমি মানে কোডটা শেয়ার করতে ভুলে গেছি, আবার শেয়ার করতেছি। দেখতে পাচ্ছেন? কোডটা দেখতে পাচ্ছেন? থ্যাংক ইউ। তো আমি আসলে এখানটায় যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে এখানটা থেকে একটা, এটা একটা লজিক্যাল এক্সপ্রেশন। কতটুকু? ঠিক এই অংশটাই হচ্ছে একটা লজিক্যাল এক্সপ্রেশন বা কন্ডিশনাল এক্সপ্রেশন। ঠিক আছে? তো এখান থেকে সে কিন্তু একটা রেজাল্ট দেয় আমাকে, ট্রু অর ফলস। ঠিক আছে? তো এটি হচ্ছে আসলে এক্সপ্রেশন। কথা বুঝছেন? যেটা আমাকে কোনো একটা ট্রু ফলস বা যোগ বিয়োগ করে একটা রেজাল্ট দিবে, সেটাই কিন্তু একটা এক্সপ্রেশন। আর এটা হচ্ছে একটা স্টেটমেন্ট। এটা কিন্তু একটা স্টেটমেন্ট। কেন এটা স্টেটমেন্ট? এটা কিন্তু আমাকে কোনো ভেরিয়েবলে নেওয়ার মতো কোনো ভ্যালু দিচ্ছে না, যে ভ্যালুটা আমি কোনো ভেরিয়েবল নিয়ে অন্য জায়গায় ব্যবহার করতে পারবো বা যাই হোক ফার্দার ইউজ করতে পারবো, এরকম কিছু করতেছে না। সে কি করতেছে, জাস্ট জাস্ট হচ্ছে সে টার্মিনালে জিনিসটাকে প্রিন্ট করতেছে। তো ওই কারণে এটা হচ্ছে একটা স্টেটমেন্ট। আমার যা লিখছি সবই স্টেটমেন্ট,
কিন্তু এই বিশেষ স্টেটমেন্টটাকে আমার বলা হবে এক্সপ্রেশন, জাস্ট সেমিকোলনের আগ পর্যন্ত। এটাকে কেন? কারণ এটা কিন্তু একটা রেজাল্ট দেয় আমাকে, যেটা আমি ভেরিয়েবলে নিতে পারি। তাহলে স্টেটমেন্ট এবং এক্সপ্রেশন বিষয়টা কি ক্লিয়ার? স্টেটমেন্ট এক্সপ্রেশন ব্যাপারটা কি সবার কাছে ক্লিয়ার? থ্যাংক ইউ। অনেকের কাছে ক্লিয়ার, যাদের কাছে ক্লিয়ার না তারা ভিডিওটা আবার রিপিট করে দেখে নেবেন। ঠিক আছে, এই ভিডিও ইউটিউবে আপলোড করা হবে। তারপর এখন আমি এই যে অনেকে মানে একটা ব্যাপারে কোশ্চেন করছে, আসলে কোশ্চেন করছে বলতে আমার নিজেরই বলা উচিত ছিল, বাট আমি বলতে ভুলে গেছি বা পরবর্তীতে বলবো এই কারণে বলি নাই তখন। সেটা হচ্ছে, এখানটা একটু খেয়াল করেন যে আমি কি করলাম, অ্যাপ লিখলাম। অ্যাপ লিখে তারপর কোটেশনের মধ্যে আমার স্ট্রিংটাকে লিখলাম এবং সেই সাথে ভিতরে একটা মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স ইউজ করলাম। তো এই জিনিসটা আসলে কি? এটা হচ্ছে ফরম্যাটেড স্ট্রিং। এই অ্যাপ দ্বারা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে ফরম্যাটেড স্ট্রিং, অর্থাৎ আমার এটা কিন্তু একটা স্ট্রিং। তো আমি স্ট্রিং এর মধ্যে কিন্তু কাকে ব্যবহার করতে গেছি? একটা ভেরিয়েবলকে। ঠিক আছে, তো সেই ভেরিয়েবলটার এক্সিস কিন্তু এই জায়গায় আছে বলে সেই ভেরিয়েবলটা এখানটায় প্রিন্ট করতেছে। ব্যাপারটা কি আপনারা বুঝতেছেন? এটা হচ্ছে জাস্ট একটা ফরম্যাটেড স্ট্রিং। এটা পুরোটা কিন্তু একটা স্ট্রিং। সেই স্ট্রিং এর একটা নির্দিষ্ট ফরম্যাটে আমি লিখতেছি, ফরম্যাটের মধ্যে আমি কি করলাম, একটা ভেরিয়েবলকে কিন্তু অ্যাসাইন করে দিলাম। জাস্ট আমার এক্সটা কিন্তু একটা ভেরিয়েবল ছিল, এই যে এক্সটা একটা ভেরিয়েবল। তো এই ভেরিয়েবলটাকে আমি কি করলাম, একটা স্ট্রিং এর মধ্যে লেখার জন্য আমি এই পদ্ধতিটা অবলম্বন করলাম। এখানে একটা অ্যাপ দিলাম, এটা কিন্তু একটা নির্দিষ্ট রুল ফরম্যাটেড স্ট্রিং লেখার। তো অ্যাপ দিয়ে মানে যে স্ট্রিংটা লিখবো সেই স্ট্রিংটার মধ্যে কোটেশন দিলাম এবং মাঝখানে আমি আমার ভেরিয়েবলটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আহ, কি বলবো, ইনজেক্ট করে দিলাম, মানে ভিতরে বসাই দিলাম আর কি। ব্যাপারটা বুঝছেন সবাই, এই ফরম্যাটেড স্ট্রিং এর ব্যাপারটা? তো না বুঝলে ভিডিওটা আরো কয়েকবার দেখে নিবেন, দেখে নিয়ে আসলে আপনারা এটা কি বলবো প্র্যাকটিস করা শুরু করে দেন। বারবার প্র্যাকটিস করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন, অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে এটা। তাহলে আমি পরবর্তীটাতে কন্টিনিউ করি। আমি কি কন্টিনিউ করব? ওকে। তাহলে আমার ইফ ইফ স্টেটমেন্টটা গেল। তারপর ইফ এলস। তো ইফ এলস জিনিসটা কি? ইফ এলস হয় সত্য অথবা মিথ্যা। তো সত্য হইলে একটা স্টেটমেন্ট আর মিথ্যা হইলে আরেকটা স্টেটমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে আসলে ইফ এলস। তো ব্যাপারটা কেমন, যে আমার এইখানটায় যদি আমি সিনটেক্সটা ফলো করি, সেই সিনটেক্সটা হচ্ছে কি, আমার ইফ থাকবে, ইফ এর মধ্যে একটা কন্ডিশনাল এক্সপ্রেশন থাকবে। ঠিক আছে, তো কন্ডিশনাল এক্সপ্রেশনটা যদি ট্রু হয়, তো সে কি করবে, একটা বিশেষ ধরনের স্টেটমেন্ট যেটা আমি বলে দিব যে এটা ট্রু হইলে এটা ফলো করো, আর এটা ফলস হলে এটা ফলো করো। বা কন্ডিশনটা ফলস হলে তখন সে কিন্তু আর এখানটা চলে আসতেছে, সে এখানটা এসে অন্যটা ফলো করবে। ঠিক আছে, স্ক্রিন শেয়ার দিব বলতে আমি কিন্তু এখনো মানে সিনট্যাক্স দেখাচ্ছি, আমি এখনো কিন্তু কোডে যাইনি। ঠিক আছে, আমি কিন্তু এখনো কোডে যাই নাই, স্ক্রিন শেয়ার করতেছি। তো সিনট্যাক্স গুলো বুঝছেন, এখানটা যে সিনট্যাক্সটা দেওয়া আছে? ওকে। আসলে সিনট্যাক্সটা এমনিতে বোঝা যাবে না, সিনট্যাক্সটা যখন কোনো এক্সাম্পল মানে এক্সাম্পল দেওয়া হবে তখনই সিনট্যাক্সটা ক্লিয়ার হয় আসলে। সিনট্যাক্স দিয়ে, শুধুমাত্র সিনট্যাক্স দিয়ে আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বোঝাটা একটু কষ্টকর। তো এই কারণে আমাদের পরিচিত যত এক্সাম্পল আছে সেই এক্সাম্পল গুলো দিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বোঝাটা একটু বেশি ইজি হয়। আপনাদের কি মনে হয়? আমার কাছে কিন্তু এরকমই মনে হয় ব্যাপারটা। হ্যাঁ, আসলে এই এক্সাম্পল দিয়েই কিন্তু বিষয়গুলো ক্লিয়ার করা মানে অনেক বেশি সহজ। তো সিনট্যাক্স দিয়ে শুধু সিনট্যাক্সটা জেনে রাখেন, তো এক্সাম্পল দিয়ে আমরা আসলে ক্লিয়ার হই। ঠিক আছে, তো আমরা এক্সাম্পলে যাচ্ছি। আমি এখন কোডিটেটরটা শেয়ার করি। আপনারা কি কোডিটেটরটা দেখতে পাচ্ছেন? থ্যাংক ইউ। তো আমি ইফেলসে যাচ্ছি।
তো একটু দেখুন যে আমি এখানটা কি করলাম, যে 2 দিয়ে যদি তাকে নিঃশেষে ভাগ করা যায়, অর্থাৎ তার কোনো ভাগশেষ না থাকে 2 দিয়ে, তাহলে সে কি প্রিন্ট করবে? প্রিন্ট গিভেন নাম্বার ইজ ইভেন। কিন্তু যদি এটা না হয়, অর্থাৎ এটা ফলস হয়, তখন কি হবে? তখন সে এলসে চলে যাবে, এলসে গিয়ে নিচের লাইনটাকে প্রিন্ট করবে। ব্যাপারটা বুঝছেন? আচ্ছা, একটা জিনিস নিয়ে সবাই আসলে একটু কনফিউশন আছে, সেটা হচ্ছে আমি কি অ্যাপ ছাড়া কাজ করতে পারবো কিনা। ঠিক আছে, আমি এই লাইনটা যেহেতু কনফিউশন আছে সবার, এই লাইনটাকে আমি একটু কমেন্ট আউট করে দিলাম। এই লাইনটাকেও কমেন্ট আউট করলাম। কমেন্ট আউট করে আমি জাস্ট লিখবো প্রিন্ট প্রিন্ট। এখানটা আসলে আমি কি প্রিন্ট করতেছি কি প্রিন্ট না করতেছি সেটা আসলে আমার ব্যাপার। সেটা আসলে প্রোগ্রাম বুঝে না, আমি প্রোগ্রামে সেট করে দিচ্ছি বলে প্রোগ্রাম এটা প্রিন্ট করতেছে। যেমন আমি শুধু যদি লিখি ইভেন, ই ইভেন, আর এখানটায় মনে করেন আমি শুধু লিখলাম অড, প্রিন্ট অড। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি এবার প্রোগ্রামটা রান করি। পাইথন এন্টার দিয়ে রান করি। তো গিভেন নাম্বার, একটা নাম্বার চাচ্ছে, দিলাম 4। তো সে কি দেখাচ্ছে? ইভেন, জাস্ট ইভেন। মানে আমি এখানটায় কি দিব না দিব সেটা আমার ইচ্ছা। তো এফ দিয়ে আসলে যেটা করলাম আমি, সেটা হচ্ছে একটা ফরম্যাটেড স্ট্রিং। আমি স্ট্রিং এর মাঝখানে কিন্তু একটা ভেরিয়েবল ইউজ করছি। তো ওই কারণে আসলে অ্যাপটা দিয়ে এভাবে কাজটা করা লাগছে আমাকে। তো এখানটায় হচ্ছে কি অড। তো আমি এবার আবার রান করি, রান করে আমি দেখি কি আসে। এবার আমি দিলাম 5, অড দেখাচ্ছে। তো এটা যেটা করে সেটা হচ্ছে, মানে যদি এটা সত্য হয় বা ট্রু আসে, তখন সে এই কাজটা করবে। যদি এটা মিথ্যা হয়, অর্থাৎ ফলস আসে, তখন সে এই কাজটা করবে। ব্যাপারটা কি সবাই বুঝছেন? জাস্ট ইফ স্টেটমেন্ট এবং এলস স্টেটমেন্টের মধ্যে পার্থক্যটা কি বলতে পারবেন? যদি আমরা পার্থক্য করে শিখতে পারি তাহলে কিন্তু আমাদের সব মানে খুব দ্রুত মাথায় থাকবে। পার্থক্যটা হচ্ছে যে ইফ স্টেটমেন্টে কিন্তু বলা নাই যদি কন্ডিশনটা ফলস হয় সেক্ষেত্রে কি হবে। কিন্তু এলস স্টেটমেন্ট হচ্ছে কন্ডিশনে যদি কন্ডিশনটা যদি ফলস হয় সেক্ষেত্রে কি করবে সেটা কিন্তু বলা থাকে। এলস স্টেটমেন্ট মানে ইফ এলসে, ইফে কিন্তু এটা বলা থাকে না যে এটা যদি ফলস হয় সেক্ষেত্রে কি করবে। ইফে শুধুমাত্র বলা থাকে যদি ট্রু হয় তাহলে সেই কাজটা করবে, কিন্তু ফলস হলে কি করবে সেটা কিন্তু বলা থাকে না। আর এলসে ফলস হলে কি করবে সেটাও কিন্তু বলা থাকে। ব্যাপারটা ক্লিয়ার সবার কাছে? ইফ এবং ইফ এলস এর পার্থক্যটা। প্রিন্ট অ্যাপটা বুঝি নাই। এই প্রিন্টের ক্ষেত্রে যে অ্যাপটা ইউজ করছি সেটা কিন্তু আমি, আপনারা ভিডিওটা ভালোভাবে কয়েকবার করে দেখে নেবেন, পরে ব্যাপারটা আসলে ক্লিয়ার হয়ে যাবেন। বা ব্যাপারটা নিয়ে যদি আরো প্রয়োজন হয় আমি পরে কথা বলবো। বাট আজকের লেকচারটা অনেক মানে ইম্পর্টেন্ট, তো বাকি দিকে কন্টিনিউ করাটা আসলে ইম্পর্টেন্ট। কমেন্ট আউট কি দিয়ে করি? কমেন্ট আউট হচ্ছে কন্ট্রোল স্ল্যাশ, কন্ট্রোল দিয়ে স্ল্যাশ দিবেন, কমেন্ট আউট হয়ে যাবে। ঠিক আছে? কি শর্টকাট? কন্ট্রোল স্ল্যাশ, রাইট, কন্ট্রোল স্ল্যাশ। তো এরপর আহ, তাহলে ইফেলসটা ক্লিয়ার সবার? থ্যাংক ইউ। তাহলে আমি এবার পরবর্তীটার দিকে মানে পরবর্তী স্লাইডে যাচ্ছি। আচ্ছা, আমার পরবর্তী স্লাইডটা আসলে একটু মানে এটা একটু পরে আমি এক্সপ্লেন করি। সেটা হচ্ছে ইফ ইলিফ এলস, ইফ ইলিফ এলস। তো ইফ ইলিফ এলস ব্যাপারটা কেমন? তো আমরা কিন্তু এতক্ষণ ধরে যেটা করলাম সেটা হচ্ছে একটা কন্ডিশনের উপর কিন্তু এইখানটায় ডিসিশন নিলাম ট্রু আর ফলস দিয়ে। কিন্তু ব্যাপারটা তো এমন না যে আমাদের লাইফে
একটা মাত্র কন্ডিশন থাকে, বা কোনো একটা কাজ করার ক্ষেত্রে একটা মাত্র কন্ডিশন থাকবে। এমন হতে পারে যে আমাদের অনেকগুলা কন্ডিশন, কোনো একটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমাদের হাতে অনেকগুলো কন্ডিশন, যেটা হচ্ছে পর্যায়ক্রমিক আমাদেরকে চালাই যেতে হবে কন্ডিশন গুলো। তো ওই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে, প্রথমে এখানটা একটা কন্ডিশনাল এক্সপ্রেশন থাকবে, তারপর এখানটা আরেকটা কন্ডিশনাল এক্সপ্রেশন থাকবে, তারপর এভাবে চলতে থাকবে এটা। তো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটাকে ইফ ইলিফ লেখে না, এটাকে লেখে ইফ এলস ইফ, তারপরে এলস থাকে, কিন্তু পাইথনে যেটা লেখে ইফ ইলিফ। ঠিক আছে? তো ইফ দিয়ে একটা কন্ডিশনাল এক্সপ্রেশন থাকবে, তারপর কোলন দিয়ে এইখানটা একটা স্টেটমেন্ট থাকবে, এলিফ দিয়ে আবার কন্ডিশনাল এক্সপ্রেশন থাকবে, তারপর একটা স্টেটমেন্ট থাকবে। তো এইখানকার কন্ডিশনের উপর ডিসিশন, মানে সে ডিসিশন নেবে পাইথন, যে সে কোনটাকে এক্সিকিউট করবে। তো এটা নিয়ে আসলে এই মুহূর্তে আমি এক্সাম্পল দিব না, আমি আসলে নেক্সট চলে যাচ্ছি। এক্সাম্পলটা এটা নিয়ে আমি একটু পরে দিব। তো আমাদের আরেকটা ইফ স্টেটমেন্ট আছে, সেটা হচ্ছে নেস্টেড ইফ। ঠিক আছে? তো নেস্টেড ইফ নিয়ে আসলে একটু কথা বলি, সেটা হচ্ছে নেস্টেড, নেস্ট শব্দটার অর্থ কি? পাখির বাসা, ঠিক না? নেস্ট শব্দটার অর্থ হচ্ছে পাখির বাসা। তো ব্যাপারটা হচ্ছে নেস্টেড ইফটাও অনেকটা পাখির বাসার মতো। কেন একটা পাখির বাসার মতো? অর্থাৎ পাখির বাসাগুলো কেমন ভাবে তৈরি করা হয়, যে আমরা একটা পাখির বাসার ছবি নিয়ে আসি, তারপর বুঝতে পারবো। দেখতে পাচ্ছেন? একটা পাখির বাসা আছে কিন্তু এখানটায়। ঠিক আছে? তো এই পাখির বাসাটার মধ্যে একটু খেয়াল করেন যে খড়গুলো দিয়ে পাখির বাসা বানাইছে। তো মানে লেয়ার, একটা লেয়ার থাকে যে খড়ের, এই একটা লেয়ার মনে করেন, তার ভিতরে আবার কিছু খড় দিয়ে লেয়ার, তারপরে আবার কিছু খড় দিয়ে লেয়ার। ঠিক আছে? তো মানে নেস্টেড ইফটাও ঠিক একই রকম, যে আসলে এখানটায় যেটা থাকে সেটা হচ্ছে ইফের লেয়ার গুলো থাকে। ঠিক আছে? কতগুলো ইফের লেয়ার থাকে এখানটায়। তো আমি একটা এক্সাম্পল দেখাই। এক্সাম্পলটা হচ্ছে এমন যে আমি এখানটায় কি করলাম, একটা ইফ লিখলাম। তো এই ইফের একটু ইন্ডেন্টেশনটা ফলো করেন, যে এই ইফের ভেতরে কিন্তু আরেকটা ইফ আমি অ্যাপ্লাই করলাম। ব্যাপারটা বুঝছেন? এই ইফের মধ্যে আমি আরেকটা কন্ডিশন অ্যাপ্লাই করে ফেলছি, আরেকটা ইফ। তারপর এই এলস এর মধ্যে কিন্তু আমি আরেকটা এলস ইফ অ্যাপ্লাই করে ফেলছি, ইফ এলস অ্যাপ্লাই করে ফেলছি। ঠিক আছে? তো এই কারণে যে একটা ইফ এর মধ্যে আরেকটা ইফ যখন আমি অ্যাপ্লাই করব, ঠিক আছে, স্ক্রিন দেখা যায় না। আমি কিন্তু এখনো কোড এডিটরে যাইনি। আমি যেটাতে আছি সেটা হচ্ছে জাস্ট আমার স্লাইডে, স্লাইডে একটা এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলে দিয়ে কিন্তু আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। রায়হান কবির, রায়হান কবির, ব্যাপারটা বুঝছেন? আমি কিন্তু কোডে যাই নাই। ওকে। তো এখানটায় আপনি এক্সাম্পলটা একটু ভালোভাবে দেখেন। সেটা হচ্ছে আমি ইফ লিখলাম, ইফের মধ্যে ইন্ডেন্টেশন আছে কিন্তু। তো ইফের যে স্টেটমেন্ট সেই আহ, এখানটা, এখানটায় তো আমার কন্ডিশনাল এক্সপ্রেশনটা আছে। তো ইফের যে প্রথম ব্লকটা, সেই ব্লকের মধ্যেই কিন্তু আমার আরেকটা ইফ চলে আসছে। ব্যাপারটা বুঝছেন? তো আবার দেখেন এলস, এলস এর ভিতরেই কিন্তু আরেকটা ইফ চলে আসছে, ইফ এলস চলে আসছে। ঠিক আছে? অনেকটা নেস্টেড, এই কারণে এটাকে বলা হয় নেস্টেড, যে লেয়ার লেয়ার থাকে জিনিসগুলো। সবাই ক্লিয়ার নেস্টেড কেন বলা হয় এটাকে? চন্দন রয়, থ্যাংক ইউ। রায়হান কবির, হ্যাঁ রায়হান কবিরও বুঝছে, ওমর ফারুক বুঝছে, থ্যাংক ইউ। তাহলে আমি এই এক্সাম্পলটা রান করার চেষ্টা করি, কি বলেন? তিশা, ইয়েস, হ্যাঁ তিশাও বুঝছে। ওকে, তাহলে আমি এটাকে রান করার চেষ্টা করি। আমি আবার কোড এডিটরে ফিরে যাচ্ছি। নেস্টেড ইফ। তো আসলে এই প্রোগ্রামটা হচ্ছে কেমন প্রোগ্রাম,
এটা কিন্তু আমি কয়েকটা মানে এখানটায় কয়েকটা কোশ্চেন আমি সেট করছি আজকে স্লাইডের জন্য। নর্মালি আপনাদের তো কোনো কোশ্চেন করা হয় না, তো আজকে চিন্তা করলাম কিছু কোশ্চেন করব। ঠিক আছে, তো এই কোশ্চেন অনুযায়ী আমি আজকে মানে এই প্ল্যান থেকে আমি একটা কয়েকটা কোশ্চেন সেট করলাম আর কি। তো প্রথম কোশ্চেনটার সলিউশন কিন্তু ওইটাই, যে তিনটা সংখ্যার মধ্যে যে বৃহত্তম সংখ্যাটি বের করবে। ঠিক আছে, তো এই প্রোগ্রামটা আসলে এই কাজটাই করবে, এখন যে প্রোগ্রামটা আমি দেখাচ্ছি আপনাদের নেস্টেড ইফ এর মাধ্যমে। তো আমার এখানে এ বি সি, ঠিক আছে, এ বি সি এই তিনটা মানে ভেরিয়েবল আছে, সেই তিনটা ভেরিয়েবল তিনটা ভ্যালু কিন্তু রাখতেছে। তো তিনটা ভ্যালুর মধ্যে সে কম্পেয়ার করবে যে কোনটা সব থেকে বড়। তো তিনটা তো একসাথে কম্পেয়ার করা পসিবল না এই ক্ষেত্রে। তো প্রথমে আমি কি করলাম, এ এবং বি এর মধ্যে কম্পেয়ার করলাম। তো এ এবং বি এর মধ্যে কম্পেয়ার করে এই বিষয়টা ট্রু হওয়া মানেটা কি বলুন তো? এই বিষয়টা ট্রু হওয়ার মানে হচ্ছে আমার এটা কিন্তু বড়, বিটা ছোট। ঠিক আছে, তো এ যদি বড় হয় তাহলে আমাকে কি করতে হবে, এবার এ এর সাথে সি কে কম্পেয়ার করতে হবে। এর সাথে সি কে কম্পেয়ার করে যদি সি মানে এটা বড় হয়, তখন আমি ডিসিশন একদম ফাইনাল ডিসিশন যে আমার এটাই সব থেকে বড়। এম আই রাইট? এ তো বিগ এমনিতেই দেখা যাচ্ছে, এ বিগ ওটা এমনিতেই আসলে বলে লাভ নাই। এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম বলে দিবে যে এটা বিগ কিনা। ঠিক আছে, অনেকেই বলতেছে যে এটা বিগ, আসলে এ বিগ ওটা আমাদের, মনে করেন আমি এগুলো দেখতেছিই না। ঠিক আছে, আমি লজিক সেট করতেছি, কোনো একজন ব্যবহারকারী দিবে। ঠিক আছে, কোনো একজন ব্যবহারকারী যদি আমার মানগুলো দেয়, তখন কিন্তু আমি বলতে পারবো না যে কে বিগ কে স্মল। ঠিক আছে, তো সেটা কিন্তু প্রোগ্রাম বলবে তখন। তো আমি কিন্তু ওইভাবে সেট করি না, আমি জাস্ট ভেরিয়েবলগুলো দিয়ে দিলাম। তো আপনারা পরবর্তী কাজটা করবেন যে আসলে ব্যবহারকারীর কাছ থেকে এবিসি এর মানগুলো নিবেন। পারবেন না এটা? আপনারা লজিকটা বোঝার চেষ্টা করেন, যে প্রথমে আমি কিন্তু এ এবং বি এর মধ্যে কম্পেয়ার করতেছি। কম্পেয়ার করে যদি এটা ট্রু হয়, তো ট্রু হলে সে কিন্তু নিচে যাবে না, সে এই ব্লকগুলো এক্সিকিউট করার চেষ্টা করবে। তো এ বড় হওয়া মানে কি? এই বড় হওয়া মানে হচ্ছে এবার সে কিন্তু সি সি এর সাথে চেক করবে যে সি বড় না এ বড়। তো এবার সে কি করছে, সি এর সাথে কম্পেয়ার করতেছে। যদি এটাতেও সে টিকে, অর্থাৎ এটা এবারও যদি ট্রু হয়, অর্থাৎ এটা এবারও যদি বড় হয়, তাহলে সে কিন্তু প্রিন্ট করবে হাইয়েস্ট নাম্বার ইজ এ। ব্যাপারটা বুঝছেন? কিন্তু যদি এইটা ফলস হয়, তো এটা এটা ফলস হওয়া মানে কি, এটা বি এর থেকে বড় ছিল কিন্তু সি এর থেকে ছোট। তখন সে কি করবে, বলে দিবে যে সিটাই হচ্ছে সব থেকে বড়। কারণ এ তো কিন্তু একবার টিকে গেছে, বড় হয়ে গেছে। তো এর সাথে এবার কিন্তু কার যুদ্ধ হচ্ছে, সি এর যুদ্ধ হচ্ছে। হুম, তো সি এর যুদ্ধ হয়ে যদি এইবার সে এটা ফেলিউর হয়, এখানে এটা সাকসেস হলে কিন্তু এ প্রিন্ট করবে, এটা যদি ফেলিউর হয় তাহলে সি কে প্রিন্ট করবে, অর্থাৎ সিটাই তখন বড় হবে। ব্যাপারটা বুঝছেন? থ্যাংক ইউ। তাহলে আমি এলস এর দিকে যাচ্ছি। তো এবার দেখেন, এইটা যদি ফল্ট করে, অর্থাৎ এটা যদি ফলস হয়, তো ফলস হলে সেই ক্ষেত্রে কে বড়? নিশ্চয়ই বিটা বড়, এটা ফলস হওয়া মানে। তো তাহলে এক্ষেত্রে আমি কার সাথে চেক করবো, সি কে? নিশ্চয়ই বি এর সাথে। ঠিক আছে, তো বি এর সাথে চেক করে এবার যদি আমি বি কে বড় পাই, তাহলে আমি কি প্রিন্ট করব, বিটাই সব থেকে বড়। আর যদি বিটাকে বড় না পাই, তার মানে কে সব থেকে বড়? নিশ্চয়ই সিটা সব থেকে বড়। ব্যাপারটা বুঝছেন? হ্যাঁ, মনে হয় ব্যাপারটা সবাই বুঝে গেছে। থ্যাংক ইউ রায়হান কবির, ধন্যবাদ। আর কে কে বুঝছে? সবাই বুঝছে ব্যাপারটা। থ্যাংক ইউ সবাইকে। তাহলে আমি এবার কোডটাকে রান করি, কি বলেন? সেকেন্ড পার্টটা বুঝি নাই অরূপ। অরূপ, ভিডিওটা আপনি আবার কন্টিনিউ করবেন, নো প্রবলেম। এরপরও যদি না বুঝেন, আপনি আমাদের যে ফেসবুক গ্রুপ আছে বা ফেসবুক মানে পেজ আছে, ওইসব জায়গায় আপনি ডিসকাশনটা চালিয়ে যেতে পারেন, নো প্রবলেম। আমি লেকচারটা মানে বেশি লেংদি করব না। রান কোড। ঠিক আছে রায়হান কবির, আমি কোড রান করতেছি। তো রায়হান কবির একটু দেখে নেন, সবাই দেখে নেন যে আমি কি করতেছি, এখন নেস্টেড ইফটা রান করার চেষ্টা করতেছি। তো নেস্টেড ইফ, সরি আমি প্রথমে কিন্তু এটাকে সেভ করতে হবে, আমি সেভ করি নাই, কন্ট্রোল এস দিয়ে সেভ করি। সেভ করলাম, এন্টার দিয়ে প্রিন্ট করলাম। ও সরি, আমার এখানটা একটা অতিরিক্ত পরিমাণের
ব্র্যাকেট চলে আসছে আর কি। কন্ট্রোল এস দিয়ে আবার সেভ করলাম, আবার রান করি, এন্টার দিলাম। তো হাইয়েস্ট নাম্বার ইজ কত আসছে? 47। ঠিক আছে, সবাই বুঝছেন? দেখেন, হাইয়েস্ট নাম্বার কত এটা বোঝা কিন্তু ইম্পর্টেন্ট না, কোডটা বোঝা ইম্পর্টেন্ট। কারণ হাইয়েস্ট নাম্বার এমনিতে দেখে আমরা কিন্তু বুঝতে পারতেছি। ব্যাপারটা বুঝছেন, যে কোডটা আসলে কিভাবে কাজ করে সেটা বোঝা ইম্পর্টেন্ট। তো এখন ধরেন আমি এখানটায় 36 এর পরিবর্তে 55 লিখে দিলাম। ঠিক আছে, কন্ট্রোল এস, সেভ করলাম। 55 লিখে আমি এখানটায় আবার রান করি, এন্টার। এবার কিন্তু সে আর মানে আগের মতো 47 দেখাচ্ছে না, 55 দেখাচ্ছে। জি ভাইয়া, হ্যাঁ, রায়হান কবির, কোড বুঝছি। আবু রায়হান, সবাই বুঝছে। থ্যাংক ইউ সবাইকে, অনেক ইম্পর্টেন্ট জিনিস কিন্তু বুঝে ফেলছেন। ক্যারি অন, চালিয়ে যান। 55 এ বি সি তে এটাই অ্যাসাইন করা যায়। আহ, সাদ্দাম হোসেনের কোশ্চেনটা আসলে আমি বুঝি নাই। সাদ্দাম হোসেন, আপনার কোশ্চেনটা আমি কিন্তু বুঝি নাই। ফিফটি ফাইভটা না বিতে, না সিতে। আচ্ছা, আমি আসলে এখনো ক্লিয়ার না। তারপর হাবিবা সুলতানা, ইফ ইলিফ এলস দিয়ে তো করা যাবে ভাইয়া। হ্যাঁ, করা যেতে পারে। আমি এখনো, হ্যাঁ, যাবে। আচ্ছা, আমি আপনাদের একটা টাস্ক দিয়ে দিই। সেই কাজ, সেই কাজটা সবাই করে আপনার মানে আমাদের পেজে বা আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে কিন্তু দিয়ে দিবেন, আমি কাজটা দেখবো। ঠিক আছে, সেই কাজটা হচ্ছে এমন যে এইখানটায় আমরা যে তিনটা ভেরিয়েবল দিলাম, এই ভেরিয়েবল গুলো কিন্তু আমি মানে একদম ম্যানুয়ালি দিয়ে দিলাম। ঠিক আছে, যে আমি বলেই দিলাম এটা এত হবে, এটা এত হবে, এটা এত হবে। কিন্তু আপনাদের যে কাজটা সেটা হচ্ছে আপনারা আজকে কিন্তু ইনপুট দেখছেন, রাইট? রায়হান কবির, ব্যবহারকারীর কাছ থেকে আপনারা এই তিনটা ভেরিয়েবলের ইনপুট নেবেন, ইনপুট নিয়ে সেটাকে কিন্তু প্রিন্ট করার চেষ্টা করবেন এবং কোডটা আমাকে দেখাবেন। ঠিক আছে, আমাদের যে গ্রুপটা আছে বা আমাদের যে পেজ আছে সেই পেজে আপনারা এইটা করে এটা ছবিটা আমাকে দিয়ে দিবেন। কোডটা কার থেকে নিব? কোডটা আসলে এখানটায় করা আছে। আর আমি আহ, এই যে হুমাম কাউসার, তোমরা একটু গ্রুপের বা আমাদের যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো একটু শেয়ার করে দাও, তাহলে সবাই কিন্তু দেখতে পাবে যে আমাদের লিঙ্কগুলা বা আমাদের ফেসবুকের যে পেজগুলা ওইগুলা একটু শেয়ার করো। হ্যাঁ, সবাই বুঝার প্রতি জোর দিলে ভালো হয়, এটা কিন্তু অরূপ কিন্তু একটা ভালো কথা বলছে, সবাই বুঝার প্রতি জোর দিলে ভালো হয়, এটাই। আসলে মুখস্থ করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা সম্ভব না, বুঝে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। আচ্ছা, তাহলে এবার আমি স্লাইডটা শেয়ার করি। আমি কিন্তু একটা ইফ এলস, ইফ ইলিফ এলস যে স্টেটমেন্টটা ছিল আমি সেটা নিয়ে খুব একটা কথা বলি নাই,
বা কোনো এক্সাম্পল দিই নাই। তো এটা নিয়ে এক্সাম্পল এক্সাম্পল মানে এটা আসলে আপনাদের হোম টাস্ক বলা যায়। একটু কঠিন হোম টাস্ক আসলে। যারা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করছে তাদের জন্য এটা ঠিক আছে, কিন্তু অন্যদের জন্য আসলে এটা একটু কঠিনই হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আপনারা কি করবেন, এটা দিয়ে আপনারা একটা প্রবলেমের সলিউশন করবেন। সেই সলিউশনটা হবে এটা, 4 নাম্বার সলিউশনটা। মনে করেন 100 থেকে 80 পাইলে সে হচ্ছে এ, আর 79 থেকে 60 পাইলে সে হচ্ছে বি, এবং 59 থেকে 40 পাইলে সে হচ্ছে সি। এরকম একটা রেজাল্ট বের করার প্রোগ্রামটা লিখবেন আপনারা, ইফ, ইলিফ এবং এলস ব্যবহার করে। রায়হান কবির, ওকে ভাইয়া, হ্যাঁ ঠিক আছে, চেষ্টা চালাই যান। ট্রাই ইট, রাইট। পারবো, অনেকেই পারবে। তো পারলে আপনারা কিন্তু এই কাজটা করবেন, করে আমাদের যে পেজ আছে, গ্রুপ আছে, এগুলাতে কিন্তু আপনারা এই জিনিসগুলো শেয়ার করবেন। উইল ট্রাই মাই বেস্ট, রাইট। আসলে সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করতে গেলে সব থেকে বেশি যেটা করতে হয় সেটা হচ্ছে নিজেকে মানে স্ট্রাগল করার জন্য প্রস্তুত করতে হয়। ঠিক আছে, সব থেকে বেশি আহ, অনেক বেশি ট্রাই করতে হবে, তারপর বিভিন্ন সিনটেক্স দেখে সেই সিনটেক্স গুলো অ্যাপ্লাই করার চেষ্টা করতে হবে, গুগলে সার্চ দিতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস বুঝতে হবে, বুঝে ওইগুলোকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করা ছাড়া প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আসলে আগানোর খুব একটা ভালো ওয়ে নাই। কেউ ধরে ধরে সবকিছু শিখিয়ে দেওয়া পসিবল না প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। অরূপ, অরূপ মনে হয় কিছু বলতে যাচ্ছে। অরূপ কি কিছু বলতে যাচ্ছে নাকি? আচ্ছা, এখানটা আরেকটা মানে সিম্পল একটা ইন্টারেস্টিং প্রোগ্রাম আমি লিখলাম, সেটা হচ্ছে 2 নাম্বারটা। খুবই সিম্পল, 2 এবং 3 নাম্বারটা এগুলা সবাই পারবে। এগুলো আসলে সবাইকে এমনিতেই আমি দিছি যে সলিউশন করার জন্য। দুই এবং তিনটা খুবই সিম্পল। 2 এবং 3 কিভাবে করবেন আপনারা? তো 2 নাম্বার করাটার ক্ষেত্রে আমি একটু হেল্প করব। 3 নাম্বারটা একদম সিম্পল, যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারে তার জন্য এটা কোনো ব্যাপারই না। ব্যবহারকারীর কাছ থেকে আপনারা ইনপুট ফাংশনটা শিখে গেছেন। তো ইনপুট ফাংশনের মাধ্যমে আপনার ব্যবহারকারীর কাছ থেকে দৈর্ঘ্যটা নেবেন, প্রস্থটা নেবেন, নিয়ে সেই দুইটা গুণ করে আপনারা জাস্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলবেন। ভেরি সিম্পল। তিশা 1/2, আমি আসলে ব্যাপারটা বুঝি না, আপনি আসলে এটা কি বলতে চাচ্ছেন? হাফ ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা আসলে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। তিশা, আপনি কিন্তু ভুল করছেন। আপনি যেটা লিখছেন সেটা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, নট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আমি কিন্তু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল লিখি নাই। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু দৈর্ঘ্য গুণন উচ্চতা। হ্যাঁ, আপনি জাস্ট এক্স এবং ওয়াই কে গুণ করলেই আপনার হয়ে যাচ্ছে। আপনি হাফ গুণ করার দরকার নাই। ইয়েস, তিশা এখন বুঝছে। তাহলে এই দুইটা প্রোগ্রাম কি আপনারা তৈরি করতে পারবেন? দুইটাই? আমি প্রথমটার ক্ষেত্রে হেল্প করতে পারবো, বাট দ্বিতীয়টা হেল্প করবো না। হেল্প করাটা আসলে উচিতই না দ্বিতীয়টাতে। এটা এতটা ইজি। এতদিন ধরে আমরা যে জিনিসটা শিখে আসছি সেই জিনিসটা থেকেই কিন্তু হচ্ছে। অর্থাৎ আজকের প্রোগ্রামটাও লাগতেছে না প্রথম দুইটা 2 নাম্বার এবং 3 নাম্বারটা সলিউশন করার জন্য। দ্বিতীয়টার জন্য কারো সলিউশন লাগবে? দ্বিতীয়টা একটু হেল্প করেন, হ্যাঁ। মোহাম্মদ ফরহাদ নাকি? দ্বিতীয়টা আমি পারবো, হ্যাঁ দ্বিতীয়টা অনেকেই পারবে। কোথায় হোমওয়ার্ক জানাবো? আচ্ছা, কাউসার আর হুমাম, একটু আমাদের পেজগুলো একটু শেয়ার করলে, মানে আমাদের ওরা কোথায় এটা জানাবে, এটা শেয়ার করলে একটু ভালো হয়। ওরা কোথায় ওদের কোডগুলো শেয়ার করবে, ওরা কোথায় ওদের হোমওয়ার্ক গুলোকে শেয়ার করবে, সেটা একটু জানালে ভালো হয়। পেয়েছেন আপনারা লিংক?
আপনারা কি লিংক পেয়েছেন? থ্যাংক ইউ। লিংক পাইছেন আপনারা? তো এই লিংকে আসলে আপনারা যে হোমওয়ার্ক গুলা করেন, আপনারা যে টাস্ক গুলা করেন, আপনারা যে প্রবলেম গুলা ফেস করেন, সেই প্রবলেম গুলা কিন্তু জানাতে পারেন। ঠিক আছে? তো আসলে ব্যাপারটা হচ্ছে কি, মানে ওইখানটায় শেয়ার করার পর দেখা যায় যে আমি হেল্প করা লাগে না। ঠিক আছে? আপনারাই কিন্তু আপনাদের মধ্যে যারা পারেন তারাই কিন্তু একজন আরেকজনকে হেল্প করছেন। এটা কিন্তু খুবই চমৎকার একটা ব্যাপার। নেক্সটেরটা কি আরেকবার, আচ্ছা আমি আরেকবার তখনই বুঝাবো, পরে কোনো একটা ক্লাসে যদি আমার মনে হচ্ছে রিকভারি বা আপনি আপনাকে কিন্তু পেজে বা অন্যান্য জায়গায় যেসব লিঙ্কগুলো দেওয়া হয়েছে ওইসব লিঙ্কে আপনি কিন্তু আপনার প্রবলেমটা জানাবেন। জানাইলে পরে ইন্ডিভিজুয়ালি আপনাকে দেখি কোনোভাবে হেল্প করা যায় কিনা বা কেউ হেল্প করতে পারে কিনা। ঠিক আছে অরূপ? কারণ আমরা ক্লাসটাকে আর বেশি লেংদি করতে চাচ্ছি না আমরা। জাস্ট 2 নাম্বারটা একটু হেল্প করি, কারো যদি 2 নাম্বারটাতে প্রবলেম থাকে। ওকে, ঠিক আছে অরূপ, আমরা এগিয়ে যাচ্ছি কিন্তু। তো 2 নাম্বারটা আমি সলিউশন করেই দিই, থাক। আমি আর মানে একটু বাড়াচ্ছি না, কারণ যেহেতু আমি একদম বেসিক লেভেল থেকে প্রোগ্রামিংটা শুরু করছি, তো আমার হেল্প আসলে একটু করা উচিতই আসলে। তো এখানটায় অনেকে হয়তো আগে অন্যান্য 2-1টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে আসছে, কিন্তু মানে আমি ধরে নিয়েছি যে আসলে মানে সবাই শিখে আসে নাই কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? তো ওই ক্ষেত্রে আমার আসলে একটু হেল্প করা উচিত, 2 নাম্বার প্রবলেমের সলিউশনটা একটু করে দেওয়া উচিত। কি কি বলেন আপনারা? করা উচিত 2 নাম্বারটা? ইয়েস, অফকোর্স, রাইট। না আসলে একটু করা উচিত, বা অন্তত হিন্টসটা দেওয়া হলে উচিত। তো আমি একটা নতুন ফাইল ক্রিয়েট করছি কোশ্চেন নাম্বার 2 এর জন্য, অ্যান্সার ডট পাই। ঠিক আছে? তো আমি অ্যান্সার ডট পাই নামে একটা নতুন ফাইল ক্রিয়েট করলাম, এন্টার। তো আমার অ্যান্সার ডট পাই ক্রিয়েট হলো। অ্যান্সার ডট পাই এর মধ্যে আমি কি করলাম, প্রথমে রাখলাম এ একটা ভেরিয়েবল, এর মধ্যে আমি রাখলাম 3। তো আমার বি আর একটা ভেরিয়েবল, সেই বি এর মধ্যে আমি রাখলাম 4। সি আর একটা ভেরিয়েবল, সেই সি এর মধ্যে রাখলাম আমি 5। তো আমার কি হবে, এর মান যে 3 আছে সেই 3টা চলে যাবে 4 এর মধ্যে, মানে হচ্ছে বি এর মধ্যে। আবার বি এর 4টা চলে যাবে সি এর মধ্যে, সি এর 5টা চলে যাবে এ এর মধ্যে। ঠিক এটাই হবে আমাদের প্রোগ্রামটা। ব্যাপারটা বুঝছেন? তো এটা করার জন্য আসলে এক একজন মানে এক একজন এক এক ভাবে করতে পারে। তো আমি যেটা করব সেটা হচ্ছে আসলে এ কে, এর যে ভ্যালুটা সেই ভ্যালুটাকে অন্য একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিব। তো অন্য ভেরিয়েবলটা আমি ধরে নিলাম এক্স। তো এক্স এর মধ্যে আমি এর ভ্যালুটা প্রথমে রাখলাম, অর্থাৎ এ কে আমি এক্স এর মধ্যে রাখলাম। ঠিক আছে? রেখে আমি কি করলাম, এখন এ এর মধ্যে কিন্তু 3 আছে এবং এক্স এর মধ্যেও কিন্তু 3 আছে এই মুহূর্তে। তো এইবার আমি কি করতে পারি, বি এর মধ্যে কিন্তু আমি এটাকে রাখতে পারি। বি এর মধ্যে আমি রাখলাম এটাকে, কারণ এর ভ্যালু নিয়ে এখন আমার কোনো টেনশন নাই, এর ভ্যালু আমি কিন্তু এক জায়গায় রেখে দিছি। ঠিক আছে? রেখে দেওয়ার পর এখন এর ভ্যালুটা আমি বি এর মধ্যে রেখে দিতেই পারি, নো প্রবলেম। সরি, এটাকে এখন আমি বি এর মধ্যে রাখলাম। কেন ঝামেলা হচ্ছে আমি ঠিক আসলে বুঝতেছি না। তো এবার আমি সি এর মধ্যে বি কে রাখি। সরি, একটু ভুল হচ্ছে মনে হয়। সি এর মধ্যে আমি কিন্তু আগেই বি কে রেখে দিলাম, কারণ বি এর মধ্যে আমি যখন এ এর মানটা নিব তখনই কিন্তু বি এর মানটা পরিবর্তন হয়ে যাবে। ব্যাপারটা বুঝছেন সবাই? সিকিউএল এক্স হবে না, সিকিউএল এক্স হবে না। হ্যাঁ রাইট, সিকিউএল এক্স হবে, রাইট। সিকিউএল এক্স,
সি এর মধ্যে কার মান আসবে? সি এর মধ্যে বি এর মান আসবে, সো সি ইকুয়াল এক্স হবে না, সি ইকুয়াল বি হবে। আর বি ইকুয়াল এ হবে। আচ্ছা, আমি 5 মিনিটের একটু ব্রেক দিচ্ছি, হ্যাঁ? 5 মিনিটের একটু ব্রেক। আচ্ছা, সবাই একটু ওয়েট করেন তাহলে। একটু রেস্ট নিক, সে অ্যাকচুয়ালি কথা টানা কথা বলে যাচ্ছে। So, কাউসার ভাই, আপনার স্পিকার অফ করুন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে কাদের অ্যাকচুয়ালি মানে ক্লাস নিয়ে কি কোনো ঝামেলা ছিল? আমরা মেবি একটা ওয়ার্কশপ করবো, এখন শিওর না, বিকজ আমরা চাই সবাই অ্যাকচুয়ালি খুব এনজয় করে ক্লাসটা করতে পারুক, যেহেতু এটা আমাদের ফার্স্ট কোর্স আমরা অ্যারেঞ্জ করেছি। আচ্ছা, যেটাই হোক, এসব থাক, আমরা পরে বলবো। বাসার পাশেই তো, এখন দূরে তো আর কোথাও যাওয়া লাগে না। ইফ স্টেটমেন্ট ইন দেখবো, আর কখন শুধু এক্স লিখবো? আর নাসির আহমেদ কি বলেছেন? আম, কাউসার ভাই, হুম, কাউসার ভাই একটু বলে দেন তাহলে। নাসের আহমেদ, আপনি কি বলেছেন অ্যাকচুয়ালি বুঝিনি আমি। আগে কন্ডিশন সেট করে দিবেন, আচ্ছা। যখন ইনপুট নিব, ক্লাস ঠিক মতো হচ্ছে, কোনো প্রবলেম নেই, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বুঝলাম, বাট অন্য কারো কি, আর কারো কি কোনো প্রবলেম হচ্ছে? আর যাদের অ্যাকচুয়ালি বুঝতে প্রবলেম হচ্ছে, তারা একটু গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, সবাই মিলে একসাথে টিমের মতো বলেন, বা আমরা যেরকম থাকি ফ্রেন্ড হয়ে জিনিসগুলো সলভ করার ট্রাই করবেন সবাই। আচ্ছা, আমি শুরু করি নাকি উমাম, কি বলো? উমাম, আমি শুরু করতে যাচ্ছি। গ্রুপে সবাই একটু অ্যাক্টিভ থাকবেন। আর এখানে আছে কয়েকজন আছে অ্যাকচুয়ালি যাদের এখনো বুঝতে প্রবলেম হচ্ছে, সো আপনারা একটু আপনাদের প্রবলেমগুলা উমাম, একটু ডিটেল শেয়ার করবেন, ভিডিও বলেন আহ, বা অডিও বলেন, যেভাবেই পারেন, তাহলে একটু বেটার হয়। স্ক্রিন, আচ্ছা, ওকে, আমাদের টিচার আসছে। আহ, আসলে আজকে আমি একটু টায়ার্ডই, ঠিক আছে? তো অনেকক্ষণ কথা বলার পর আসলে একটু রেস্টেরও মানে রেস্ট দরকার মনে হচ্ছিল। তো একটু সামান্য একটু ব্রেক নিলাম আর কি, ঠিক আছে? রায়হান কবির, ওকে ভাইয়া।
হেলাল উদ্দিন, আচ্ছা হেলাল উদ্দিন কি প্রবলেমটা সলভ করে ফেলছে? হেলাল উদ্দিন, আপনি যেটা করছেন সেটা আমি একটু পরে দেখতেছি, ঠিক আছে? আমি যেটা করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি, ঠিক আছে? তারপর হেলাল উদ্দিন এই মুহূর্তে আর কেউ কমেন্ট না করলে কিন্তু হেলাল উদ্দিনের কমেন্টটা থাকতেছে, তো আমি দেখতে পারবো যে আসলে কি হবে না হবে, ঠিক আছে? তো একটু আমি আমারটা এক্সপ্লেন করি যে আসলে এখানে কি হচ্ছে। সেক্ষেত্রে হচ্ছে আমি এ এর মধ্যে কিন্তু প্রথমে এক্স এর মধ্যে এটাকে রাখলাম। তো এক্স এর মধ্যে এটাকে রাখার পর এখন সি এর মধ্যে আমি বিটাকে রাখলাম। কেন? কারণ আমার বি এর মধ্যে যদি আগে আমি এক্স এটাকে রেখে দেই, তাহলে কিন্তু আমার ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, বি ভ্যালুটা, ঠিক আছে? তো এখন এটাকে একটু রান করে দেখি আসলে হয় কিনা, ঠিক আছে? প্রিন্ট, প্রিন্ট, আমি কিন্তু আবার ফরম্যাটেড স্ট্রিং এর ব্যবহার করতেছি, সবাই কিন্তু একটু খেয়াল করেন। সেটা হচ্ছে অরূপ, বিশেষ করে অরূপ, অরূপ কিন্তু অনেকবার জানাইছে যে সে ফরম্যাটেড স্ট্রিং ব্যাপারটা বুঝতে পারে নাই বা এটা তার একটু ঝামেলা হচ্ছে। অরূপ একটু দেখে নেন। সেটা হচ্ছে আমি কি করলাম, এফ লিখলাম, এফ লিখে আবার কোটেশন, মানে সিঙ্গেল কোট ইউজ করলাম। সিঙ্গেল কোটের পর আমি কি করলাম, এ লিখলাম, এ লিখে ইকুয়াল, ডবল কোটেশনের মধ্যে এ লিখলাম, নিলাম, নিলাম, সি, নিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার এটাকে প্রিন্ট করে দেখি আসলে কি হয়। এর মধ্যে, সরি, হ্যাঁ, 3 4 5, ও আচ্ছা, সরি, আমি এখানটা আসলে সি লিখবো, ভুল করে এ লিখে ফেলছি। তো এটা হচ্ছে সি, রাইট, এটা সি হবে। কন্ট্রোল এস, আচ্ছা আমি সবগুলাই ফেলছি আজকে। কি হচ্ছে আমি ঠিক উল্টাপাল্টা করে ফেলতেছি। এটাকে এক্স এর মধ্যে রাখলাম, এবার সি এর মধ্যে বিটাকে,
আচ্ছা, এটা আমি কিন্তু একভাবে সলিউশন করলাম। তো এই সলিউশনটা আপনারা দেখতে পারেন। সেটা হচ্ছে এ এর ভ্যালু আসছে বি তে, বি এর ভ্যালু আসছে সি তে, এবং সি এর ভ্যালু এ তে গেছে। ঠিক আছে? এ এর ভ্যালুটা কিন্তু বি তে আসছে, বি এর ভ্যালুটা সি তে আসছে, এবং সি এর ভ্যালুটা এ তে গেছে। হ্যাঁ, আসলে এটা সলিউশনটা কিন্তু অনেকভাবে করা যেতে পারে। তো আসলে রান করলেই বোঝা যাবে যে এটা সলিউশনটা কিভাবে করতে হবে। ব্যাপারটা কি সবাই বুঝছেন? আচ্ছা, এই জিনিসটা বোঝার জন্য আমি কিন্তু একটু আমার ড্রয়িং মানে ড্রয়িং এ যাই কিন্তু, হ্যাঁ? একটু দেখেন, আমি আমার মানে বোর্ডে যাচ্ছি একটু। তো বোর্ডটা একটু শেয়ার করি যে এখানটা কিছু ব্যাপার আছে। তো ব্যাপারটা আসলে যদি এভাবে বুঝেন, অনেক মানে মজার হবে জিনিসটা। সেটা হচ্ছে আসলে ভেরিয়েবলকে, নর্মালি ভেরিয়েবলকে এক একটা কিন্তু পাত্রের মতো বিবেচনা করা হয়, ঠিক না? তো মনে করি আমার তিনটা গ্লাস আছে। একটা গ্লাসে পানি আছে, আর একটা গ্লাসে কোক আছে, আর একটা গ্লাসে মনে করেন শরবত আছে। ঠিক আছে? তো এখন বলা হলো যে প্রত্যেকটা গ্লাসের আমার মানে যে এগুলা চেঞ্জ করা লাগবে। ঠিক আছে? মনে করেন এটা একটা গ্লাস, এটা একটা গ্লাস, তো এটা একটা গ্লাস। তো প্রথমটাতে মনে করেন জুস আছে, আমি লিখলাম এটাতে জে। তারপরটাতে মনে করেন কোক আছে, সি দিলাম। তারপরটাতে মনে করেন ওয়াটার আছে। তো আপনাকে বলা হয়েছে কি, জুসটা যাবে কোকের গ্লাসে, কোকটা যাবে ওয়াটারের গ্লাসে, আর শেষমেশ ওয়াটারটা যাবে জুসের গ্লাসে। ঠিক আছে? তো এই কাজটা আপনি কিভাবে করবেন? ব্যাপারটা হচ্ছে ঠিক এমন, তখন আপনি কি করবেন, আপনি একটা খালি একটা গ্লাস নেবেন। খালি গ্লাসের মধ্যে আপনি প্রথমে কি করবেন, জুসটাকে, জুসের জুস যা ছিল সব জুসগুলো আপনি ওই খালি গ্লাসে কিন্তু রেখে দিবেন প্রথমে। ঠিক আছে? তো খালি গ্লাসে রেখে দেওয়ার পর, এরপর এখন আপনার গ্লাসটা খালি, এটা এমটি গ্লাস। তো এই এমটি গ্লাসে এরপর আপনি কি করলেন, এই সরি আমি মনে হয় একটু উল্টা হবে, হ্যাঁ। তো এই এমটি গ্লাসে আপনি এইভাবেও কাজটা করতে পারেন যে প্রথমে এই এমটি গ্লাসে ওয়াটার থেকে ওয়াটারটা নিয়ে, যেহেতু আপনাকে ওয়াটারটাই রাখতে হবে জুসের গ্লাসে, ওয়াটারটা নিয়ে আপনি রাখলেন জুসের গ্লাসে। ঠিক আছে? তো এখন কিন্তু আপনার ওয়াটারের গ্লাসটা খালি। তো ওয়াটারের গ্লাসটা খালি হওয়ার পর আপনি কোকের গ্লাসটার যে কোকটা আছে সেই কোকটা আপনি ওয়াটারের গ্লাসে রেখে দিলেন। ঠিক আছে? ওয়াটারের গ্লাসে রেখে দেওয়ার পর এখন কোকের গ্লাসটা খালি। তো এখন জুসের জুসগুলো তো সব আরেকটা খালি গ্লাসে আছে। ঠিক খালি গ্লাস থেকে জুসগুলো নিয়ে কিন্তু আপনি এখন কোকের গ্লাসে রেখেই দিতে পারেন। ঠিক আছে? ব্যাপারটা এমনই, পুরো প্রোগ্রামটা এমন। ব্যাপারটা বুঝছেন সবাই? ব্যাপারটা কি সবার কাছে ক্লিয়ার? অরূপ, ইয়েস ক্লিয়ার। অরূপ কিন্তু এখন ক্লিয়ার হয়ে গেছে, খুবই এক্সাইটেড। মোহাম্মদ, মোহাম্মদও ক্লিয়ার। সবাই ক্লিয়ার এখন। জি ক্লিয়ার। সাব্বির হোসেন, আবির, আবির কি এখন বুঝেন নাই? আবির, আবির কি বলছে আবির? ও আবির, হ্যাঁ বুঝছি। আচ্ছা ঠিক আছে, আবিরও বুঝছে। আচ্ছা, ও একজন একটা প্রশ্ন করছে, সেটা হচ্ছে গিয়ে মোহাম্মদ। মোহাম্মদ একটা প্রশ্ন করছে, আচ্ছা আমি আবার করে যাচ্ছি। আহ, তো মোহাম্মদের কোশ্চেনটা ছিল, সে একটা জিনিস বুঝে নাই। মোহাম্মদ লিখছে যে আমি কেন, এটা হচ্ছে আসলে ফরম্যাটেড স্ট্রিং। আমি মোহাম্মদকে, মোহাম্মদ না আসলে যারা এই অ্যাপের বিষয়টা নিয়ে এখনো কনফিউশন আছে, সেটা তাদেরকে আমি মানে বলছি আর কি ব্যাপারটা। সেটা হচ্ছে
আমার যে প্রথম অ্যাপটা আছে, অ্যাপ এবং ইকুয়াল পুরোটা মিলিয়ে কিন্তু একটা স্ট্রিং। আর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে স্ট্রিং এর সাথে আমার কি বলবো ভেরিয়েবল গুলাকে মিলিয়ে লেখার একটা প্রসেস এটা আসলে। ঠিক আছে, আমার যে কি স্ট্রিং আছে সেই স্ট্রিং এর সাথে আমি ভেরিয়েবল গুলোকে মিলিয়ে একটা লেখার প্রসেস এটা, জাস্ট এটাকে বলে ফরম্যাটেড স্ট্রিং। তো ফরম্যাটেড স্ট্রিং এ আমি যেটা করলাম সেটা হচ্ছে প্রথম এ ইকুয়াল, এই ইকুয়ালটা হচ্ছে আমার এইখানটায় যে এ ইকুয়াল আছে সেটা হুবহু দেখানোর জন্য। আর পরের ফাইভটা হচ্ছে আমার এটাকে রিপ্লেস করে কোনটা দিয়ে, যে এই এ যেটা আছে ভেরিয়েবল এ, সেই ভেরিয়েবল এর ভ্যালু দিয়ে। মোহাম্মদ কি ক্লিয়ার? মোহাম্মদ, ফরম্যাটেড স্ট্রিং এর বিষয়টা কি মোহাম্মদ ক্লিয়ার? মোহাম্মদ, আপনি কি শুনতে পাচ্ছেন? শুনতে পেলে একটু জানান। ক্লিয়ার, থ্যাংক ইউ। আর ফরম্যাটেড স্ট্রিং এর ব্যাপারে সবাই কি ক্লিয়ার, যে আমরা যখন আসলে কোনো স্ট্রিং এর সাথে ভেরিয়েবলকে মিলিয়ে লিখবো তখন আমরা কিন্তু এই কাজগুলো করব। তো ভেরিয়েবল লেখার প্রসেসটা হচ্ছে জাস্ট কি করব, দুইটা মানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি ভেরিয়েবলটা কিন্তু লিখবো। সবাই ফরম্যাটেড স্ট্রিং এর ব্যাপারটা ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। আজকের ক্লাসটা কেমন লাগলো বলেন তো? খুব ভালো, অসাম। ঠিক আছে, ক্লাস কন্টিনিউ করেন এভাবে। আর প্রত্যেক দিনের যে মানে লেকচারগুলো থাকছে এগুলো তো ইউটিউবে দিয়ে দেওয়া হবে, তো আপনারা এগুলো বারবার বারবার রিপিট করবেন। আর আমাদের পিডিএফটাও দিয়ে দেওয়া হবে। তো ঠিক আছে, চালিয়ে যান। তাহলে আমি এখন বিদায় নিচ্ছি। আচ্ছা, একটা জিনিস জানা ছিল, ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে কি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভালো কোড রান করা যায়? হ্যাঁ, পিডিএফটা গ্রুপেই দিব। এমডি নুরুজ্জামান, আমরা সবসময় সবকিছু গ্রুপেই শেয়ার করব। সো আপনি যদি গ্রুপে অ্যাড না হয়ে থাকেন, আমি আবার লিঙ্ক দিয়ে দিচ্ছি এখানে। গ্রুপে সবাই অ্যাড হয়ে যান এখনই। গ্রুপে আপনারা সবাই সবার সাথে ডিসকাশন করবেন, আমরাও থাকবো। সো সবাই ফ্রেন্ডলি ভাবে সবকিছু ডিসকাস করবেন। ফরম্যাটেড স্ট্রিং কি অনলি সোয়াপিং এর জন্য ইউজ করা হয়? না না না, ফরম্যাটেড স্ট্রিং সোয়াপিং এর জন্য না। ফরম্যাটেড স্ট্রিং হচ্ছে আপনার আউটপুট দেখানোর জন্য, যে আমরা আসলে আউটপুটটা কত অর্গানাইজড হইতে দেখাইতে পারি। যেমন আমাদের আউটপুটের মধ্যে থাকতেই পারে যে হাইয়েস্ট নাম্বারটা কি হবে, লোয়েস্ট নাম্বারটা কি হবে। আউটপুটের সাথে আমরা যখন কোনো স্ট্রিংটা অ্যাড করে দেব, ঠিক আছে, ঠিক আউটপুটের সাথে যখন মানে কোনো স্ট্রিংকে আমরা অ্যাড করে দিতে চাইবো তখনই দেখা গেছে আমরা মানে ভেরিয়েবল স্ট্রিং মিলিয়ে একটা আউটপুট দেওয়ার চেষ্টা করব টার্মিনালে। তখন আমরা ফরম্যাটেড স্ট্রিংটা ব্যবহার করব। ব্যাপারটা বুঝছেন? কাউসার আহমেদ, আমরা এই ইউটিউবে দিচ্ছি। আর ইউটিউবে না থাকলেও আপনি গতকালকের লাইভটা আপাতত দেখতে পারবেন, বাট আমরা ইউটিউবে দিয়ে দিচ্ছি। আমাদের একটু টেকনিক্যাল কিছু ইস্যু আছে এখন, সো ওই কারণে আমাদের একটু একটু ইউটিউবের প্রসেসটা একটু জাস্ট ল্যাগ করছে। আপনি গতকালকের ক্লাসটা কিন্তু আমাদের লাইভটা পাবলিশ করা আছে আমাদের পেজে বা গ্রুপে, লাইভটা কিন্তু দেখে নিতে পারবেন গতকালকের ক্লাসটা। কাউসার হামিদকে বলছি। আমার ক্যামেরায় প্রবলেম আছে, সো এটা আমি বলে দিচ্ছিলাম। প্রবলেম নেই, এ, বুঝে যাচ্ছে তো আমি আছি, সো আমার কথা শোনা গেলেই হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে ক্লাস এন্ড করে দিই। কারো কিছু কোনো সাজেশন থাকলে আপনারা বলুন। আর সবাই ক্লাসটাকে একটু এনজয় করে ট্রাই করবেন, বোর্ড যত মানে স্ট্রেস নেবেন না জিনিসটাকে, মানে ম্যাথ নিয়ে প্লে করা ট্রাই করবেন। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা ম্যাথ কার হুম, কার ফেভারিট সাবজেক্ট একটু জানতে চাই। আমি ম্যাথ লাভার, তো ওই কারণে জানতে চাই ম্যাথ আসলে কার কার ফেভারিট সাবজেক্ট। আমি কিন্তু ম্যাথ তেমন পছন্দ করি না। আচ্ছা, অরূপেরও ম্যাথ ফেভারিট। থ্যাংক ইউ অরূপ। আমার, আরে অনেকের অনেকের ম্যাথ ফেভারিট সাবজেক্ট। নাইস। আবু মোহাম্মদ ফারদৌস, আমি ম্যাথমেটিক্স নিয়ে অনার্স করছি। ক্যালকুলাস ভালো লাগে। হ্যাঁ,
ক্যালকুলাস না, আসলে ম্যাথের অনেকগুলা মানে অনেক হিউজ ম্যাথমেটিক্স জিনিসটাই huge। কিছুই ম্যাথ ম্যাথ বলতে গেলে ম্যাথ তো একটা ল্যাঙ্গুয়েজ। আমরা ম্যাথ মানে কিন্তু আসলে খালি সংখ্যা না। হ্যাঁ হ্যাঁ, এটা আসলে এক্সপ্লেইন করা অনেক কিছু। হ্যাঁ, আমরা যে লজিক আমরা মাথার ভিতর যে কোনো ডিসিশন নিচ্ছি এটাও কিন্তু একটা এক ধরনের ম্যাথ। সো জিনিসটাকে ওভাবেই ডিল করবেন আপনারা সবকিছু। আপনাদের প্রোগ্রামিংও হেল্প করবে অনেক। আমরা তো তাহলে হ্যাঁ আমি হ্যাঁ আমার কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেহেতু আমি ম্যাথ লাভার, তো আমি আরো কিছু বলে রাখছি যে আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে লেকচারটা, এই লেকচার গুলোতে ম্যাক্সিমাম টাইম আমি কিন্তু ম্যাথ দিয়েই এক্সাম্পল গুলো দেওয়ার চেষ্টা করবো। সো যারা ম্যাথকে একটু ভয় পান তারাও একটু ভালো লাগানোর চেষ্টা করবেন আর কি। আচ্ছা। নুরুজ্জামান, বুঝলে ভালো লাগে, না বুঝলে মেজাজ গরম, এটা সবারই হয়, এটা যে কোনো কাজে আসলে খালি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে শেষ করছি। আমরা তাহলে আজকে এখানটা শেষ করি। ঠিক ওকে। আছে, আলোচনা করি। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ।